সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে বর্ষাকালীন পেঁয়াজ চাষের উপর একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির জয়পুরের বনলতা রিসর্টে হয়ে গেল। চিরাচরিত কৃষি ব্যবস্থা থেকে সরে এসে কৃষি ও কৃষককে আত্মনির্ভর এবং বিকল্প কৃষিকে আর্থসামাজিক বিকাশের সাথে যুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। সেই বিকল্প কৃষির অন্যতম হলো বাঁকুড়া জেলাতে বর্ষাকালীন পেঁয়াজ চাষে এবং উদ্যান পালনে কৃষকদের উৎসাহী করে তোলা। কেননা চিরাচরিত ধান আলু চাষের মধ্যে আটকে থাকলে কৃষকের আর্থিক বিকাশ অধরাই থেকে যাবে। সেই কারণে এই বর্ষাকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ। বাঁকুড়া জেলার বেশ কয়েকটি ব্লক বৃষ্টির অভাবে ধান চাষের সুযোগ পাচ্ছে না। ওই সব ব্লকের কৃষিহীন পতিত জমিগুলোতে বর্ষাকালীন পেঁয়াজ চাষ করানো গেলে কৃষকদের আয়ের সুযোগ বাড়বে। একই সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে পেঁয়াজের যোগানের জন্য যে অন্য রাজ্য নির্ভরতা সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। এই ভাবনাকে মান্যতা দিয়ে বাঁকুড়া জেলাতে বর্ষাকালীন পেঁয়াজ চাষকে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, সহসভাধিপতি পরিতোষ কিস্কু, কৃষি কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত, উদ্যান পালন দপ্তরের অধিকর্তা দীপ্তেন্দু বেরা, বিডিও জয়পুর, উদ্যান পালন দপ্তরের ডিরেক্টর তথা বাঁকুড়া জেলাতে বর্ষাকালীন পেঁয়াজ চাষের হোতা শুভাশিস বটব্যাল এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তপন কুমার মাইতি প্রমুখ ব্যক্তিবর্গ। পারতিক ভাষণে উদ্যান পালন দপ্তরের অধিকর্তা দীপ্তেন্দু বেরা বর্ষাকালীন পেঁয়াজ চাষের প্রেক্ষাপট তুলে ধরেন। শুভাশিস বটব্যাল বাঁকুড়া জেলা তথা রাজ্যে অন্যান্য জেলাতে বর্ষাকালীন পেঁয়াজ চাষের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রফেসর তপন কুমার মাইতি উপস্থিত কৃষকদের সামনে পেঁয়াজ চাষের বিভিন্ন দিক তুলে ধরে এই পেঁয়াজ চাষের সুবিধা অসুবিধা লাভ লোকসানের একটা রূপরেখা বর্ণনা করেন। প্রশিক্ষণ শিবিরের শেষে উপস্থিত কৃষকদের মধ্যে বিনামূল্যে বর্ষাকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়। বহু কৃষক ভাই এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। ওনার আরও প্রোগ্রামের জন্য আসতে পারেননি, কিন্তু আমার অনুরোধে উনি বলেছেন বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এরিয়াতে যেখানে যেখানে যেই ব্লকে সব থেকে ভালো উৎপাদন হয় সেই ব্লকের বা সাব ডিভিশনে তিনি একটা করে মিটিং করবেন। আমি আশা রাখবো এখানে যারা আছেন, দেখুন সব কিছু ফ্রিতে হয় না, গভর্নমেন্ট সব করে দেব। তারপর যেটা জানতাম যে টমেটো কখন হয়, শীতকালে হয়, আপনার ক্যাপসিকাম শীতকালে হয়, কিন্তু আপনারা যদি বিকল্প চাষ যেটা আপনার প্রোটেক্টেড কাল্টিভেশনের মাধ্যমে যদি চাষ করেন তাহলে কিন্তু আপনারা ওই গরমকালে 2-3 মাস বাদ দিয়ে বাকি 9 মাস কিন্তু আপনারা কিন্তু এই ধরনের ফসল চাষ করতে পারবেন, যেটা কিন্তু আপনার শুধু শীতকালই হয়। লাভ কি হবে আপনারা জানেন যে টমেটো যখন আপনার প্রচুর হয় কি দাম থাকে আর এই সময় কি দাম আছে, তো ফলত সেই দামটা কিন্তু আপনারা পেতে পারেন। তার জন্য কি করতে হবে, প্রোটেক্টেড কাল্টিভেশন বা পলি হাউস আমাদের এবারে আমরা যেটা নতুন একটা চিন্তাভাবনা নিয়ে শুরু করছি যে জমির কাগজ যদি দেখানো যায় এবং আপনারা যদি কিছুটা অংশ মানে আপনার ধরুন টোটাল 1,20,000 থেকে 1,25,000 টাকা যে খরচ হবে, DIY কিট বলছি আমরা, ডু ইট ইয়োর সেলফ, সেই কিট আপনারা পাবেন। শুধু আপনাদের যেটা দিতে হবে ঠিক বাঁশ আবার মানে নষ্ট হয়ে যায় এরকম বাঁশ হয়, আপনার পাকা বাঁশ, সেটাকে প্রসেস করে আপনাদের শুধু বাঁশের খাঁচাটা তৈরি করে দিতে হবে। বাকি সমস্ত কিছু ইনস্টল থেকে আরম্ভ করে আপনার পলিফিল্ম যেগুলো লাগানোর সমস্ত কিছু লাগিয়ে দেবে আমাদের দপ্তর। ওখানে আপনারা যদি চাষ করেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে এই ফসলগুলো পেতে পারেন। এছাড়াও আপনারা চাইলে যারা টাকা দিয়ে নিজেদের টাকা দিয়ে করতে চান, বেশ কয়েক বছর 10-15 বছর থাকবে এরকম টিউবুলার যেটা আয়রন স্ট্রাকচার, সেরকমও করতে পারেন। সেটা করলে আপনার 50% সাবসিডি আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দপ্তর থেকে পেয়ে যাবেন। এবং সেখানে কী ধরনের চাষ করবেন সেই সব ধরনের চাষের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, আপনার কিন্তু সেখানেও আপনারা সাবসিডি পাবেন। এছাড়াও আমাদের দপ্তর থেকে হাইব্রিড সবজির বীজ আপনারা পাবেন। তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু ফলের চাষ অতটা নয় মানে হয় না, আপনার হয়তো বাড়িতে 2-1টা আম গাছ বা আপনার কাঁঠাল আছে, সেগুলো যদি আপনারা ধরুন আপনাদের বাস্তু জায়গায় যদি লাগাতে চান তারও কিন্তু ব্যবস্থা আপনার দপ্তর থেকে করা হচ্ছে। কতটা হলো, আমাদের প্রোডাকশন কতটা হলো, আমাদের আভ্যন্তরীণ যে চাহিদাটা সেটা মিটিয়ে অতিরিক্ত যদি উৎপাদন হয়
সেই উৎপাদিত দ্রব্যটা কি অন্য গোটা ভারতবর্ষকে হয়, যতটা না খাওয়া তার থেকে কিসের জন্য ব্যবহার হয়, ওই পটেটো চিপস বীজের জন্য, বীজ ওরা বীজ হিসেবে টিএল ভ্যারাইটিগুলো পাঠিয়ে দেয়, সার্টিফাইড নয়, টিএল ভ্যারাইটি পাঠিয়ে দেয়। সুতরাং এই তিনটে জায়গাতে আমাদের আলু চাষটা হয়। এই তিনটে জায়গার আলু চাষে আমাদের গোটা ভারতবর্ষকে খাওয়ায়, কিছুটা লিকেজ হয়ে কোথায় যায়, নর্থ বেঙ্গলের উপর দিয়ে আমাদের ভুটান, সিকিম এবং বাংলাদেশে কিছুটা পাচার হয়ে যায়। যেমন পেঁয়াজ, আপনি যতটা উৎপাদন করুন, বর্ডার যে এরিয়াগুলো আছে, মালদা, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়, কিন্তু তার একটা মোটা অংশ লিকেজ হয়ে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশে পেঁয়াজ এবং রসুনের ডিমান্ডটা বেশি, ওরা বেশি ইউজ করে, অর্থাৎ আমরা যতটা উৎপাদন করি বর্ডার এলাকার দিয়ে কিছুটা চলে যায়। সেই কারণেই আমাদেরকে যে ক্যালকুলেশনটা করতে হয়েছে, স্যার আমরা ব্যালেন্স প্রোডাকশনের কথা বলছি। ব্যালেন্স প্রোডাকশন করলে কি হয় না, যে পরিমাণ আমরা একটা জিনিস উৎপাদন করলে চাষিরা পয়সা পাবে, আবার যারা কিনে খায় তারাও যাতে ন্যায্য মূল্যে পয়সা পায়, সেইটাকে ব্যালেন্স প্রোডাকশন বলে। তো সেটা কীভাবে ক্যালকুলেশন করব? সেটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা কতটা পেঁয়াজ খাই তার উৎপাদন প্লাস কতটা পেঁয়াজ আমাদের পাশের রাজ্যতে চলে যায়, প্লাস কতটা আমরা এখন তো বীজগুলো করি না, পরবর্তীকালে বীজ করব, অন্য ফসল হলে বীজের জন্য একটা রাখতে হয়, প্লাস কতটা পেঁয়াজ অন্য দেশ মানে বাংলাদেশ, নেপাল, ভুটান, আমাদের পাশাপাশি যে বর্ডার দেশগুলো আছে, কতটা পরিমাণ চলে যায় 5 বছরে, কতটা যায় +-10। যদি বর্ডার হালকা হয় 10% মাইনাস হয়ে যাবে, বেশি চলে যাবে। আর যদি বর্ডারগুলো কড়া হয় তাহলে 5%-এর মধ্যে থাকবে। এইটা যে টোটাল